বর্তমান যে সাধারণ মানুষের ভিতরে যে নিরাপত্তার যে উদ্বেগ, সেটার একটা বড় কারণ হচ্ছে আমরা এই এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলি সবই। যেমন ধরুন রাস্তা ছিনতাই, এই ঘটনা প্রায় সময় ঘটছে। ইদানিং স্মল আর্মসের ব্যবহারও কিন্তু আমরা লক্ষ্য করছি, যেটা বেশ কিছুদিন কিন্তু এই ধরনের অস্ত্রের ব্যবহার ছিল না। আপনি আরেকটা জিনিস যদি খেয়াল করেন, সেটা হচ্ছে রাজনীতির অস্থিরতা, দলগুলির ভিতরে গ্রুপিং, এটাও কিন্তু এক ধরনের সমাজের সন্ত্রাস তৈরিতে নানাভাবে প্রভাবিত করছে। আমরা যদি গত কয়েক মাস খেয়াল করি তাহলে দেখব আভ্যন্তরীণ কোন্দলে, প্রতিদ্বন্দ্বিতায় কোন্দলে বেশ কিছু মানুষ, বেশ কিছু রাজনৈতিক কর্মী কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মানুষ স্বাভাবিকভাবেই একজন নাগরিক চিন্তা করে সে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে, সে তার কাজ করবে বিনা বাধায়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে বাড়ির থেকে বের হলে বর্তমান যে পরিস্থিতি, এটা কিন্তু ধারাবাহিকভাবেই চলে আসছে। এটা নতুন কিছু ভাবার কোনো কারণ নেই। সময়ে সময়ে আমরা বৃদ্ধি দেখছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এখন বাংলাদেশে সম্ভবত সবচেয়ে বেশি মাদকের ব্যবহারটা চলছে, যেটি গ্রাম পর্যায়ে। আসলে আমি কয়েকদিন আগে একটা গ্রামে গিয়েছিলাম, বেশ রিমোট এরিয়াতে। সেখানে যে যে জিনিসটা দেখলাম, তাতে এখন এটা ভাবার কোনো কারণ নাই যে বাংলাদেশের কোনো একটা অঞ্চল মনে হয় মাদক মুক্ত, কোনো একটা ইউনিয়ন মাদক মুক্ত, এটা বলার সুযোগ আসলে এখন আর নেই। তো এই যে মাদকের যে মানে বিস্তৃতি ঘটেছে এবং মাদক কেন্দ্রিক যে সংঘাতগুলি হচ্ছে, যে সংঘর্ষ হচ্ছে, বা মাদককে মানে মাদক ক্রয় করার জন্য নানান ধরনের অপরাধের সাথে তারা যুক্ত হয়ে যাচ্ছে। ফলে সাধারণ যে নাগরিক, তাদের যে নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তাটা প্রতিনিয়ত কিন্তু বিঘ্নিত হচ্ছে। এবং দেখবেন যে আগে ছিনতাইয়ের যে ব্যাপারটা ছিল, অনেকেই রাস্তাঘাটে ছিনতাইয়ের সম্মুখীন হয়েছে, কিন্তু বর্তমান যে জিনিসটা দেখা যাচ্ছে যে ছিনতাইয়ের পাশাপাশি আহত বা নিহত করার ঘটনাও কিন্তু বেশ কিছু ঘটে যাচ্ছে। এবং এটি এক ধরনের অশনি সংকেত। কারণ বাংলাদেশে এখন একটা দীর্ঘদিন পর আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি, এবং এই সরকার এমন সময় এসছে যখন 17 বছরের মানে জঞ্জালকে মানে জঞ্জাল ঘাড়ের উপর রেখেই তাকে আসতে হয়েছে। এবং এই যে অপরাধগুলি নিয়ন্ত্রণ করা, এইটার একটা প্রাথমিক দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আবার আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে মানুষের ভিতর যে নৈতিকতা বোধের যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রায় নেই বললেই চলে। আগে পরিবারের মধ্যে যে নৈতিকতার শিক্ষা ছিল, চর্চা ছিল, সমাজে যেটা ছিল, রাজনৈতিক দলের ভিতর ছিল, সেইটা কিন্তু মানে একেবারে অনুপস্থিত বলা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে সেই নৈতিকতার চর্চা নেই বললে চলে। মানে এমন একটা সময়কাল আমরা পার করতে হয়েছে আমাদেরকে, যে সময়কালে একটা সময় ছিল যখন আসলে সব কিছু দেখেও হজম করা ছাড়া কোনো অবস্থা ছিল না। এরকম একটা সময় কিন্তু পার করেছি আমরা। যেমন ধরেন মব সন্ত্রাস যেটা ছিল, সেই মব সন্ত্রাসের কারণে কিন্তু অনেক সময় নৈতিক অবস্থান নেওয়া কিন্তু অনেকের পক্ষেই সম্ভব ছিল না। আমরা এটাকে অস্বীকার করার উপায় নেই। আপনি যদি দেখেন এই চুরি ডাকাতি হওয়ার আগে, তার আগ দিয়ে আপনি খেয়াল করেন, এবং এই মবকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করা হয়েছে। হ্যাঁ, মবকে যখন প্রেসার গ্রুপ বলা হয়েছে, যখন আপনি যাদেরকে যখন আপনি বলবেন যে এটা আন্দোলনেরই অংশ, প্রেসার গ্রুপ বলেছে, সেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এখন সময়ের প্রয়োজন। দেখেন, শুধু যে প্রেসার গ্রুপ বলেছে তা না, অনেকে আরো আগ বাড়িয়ে বলেছে এটা আন্দোলনের অংশ, এই কথাও কিন্তু বলেছেন। ফলে আসলে আমাদের যে সমস্যাটা হয়েছে, যে গত আগস্টের মানে 24 আগস্টের পর আমরা একটা অস্থিরতার মধ্যে সময় পার করেছি। এবং এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সময়ের গণ অভ্যুত্থানগুলির যদি আপনি চরিত্র বিশ্লেষণ করেন, তাহলে সেটা দেখবেন যে পলিটিক্যাল পার্টিগুলি প্রকাশ্যেই কিন্তু তাদের প্ল্যাটফর্ম হয়েছে, বা তাদের নেতৃত্ব এসছে, বা তারা ডিমান্ড প্লেস করছে। এইবারের আন্দোলনে কিন্তু সেই জায়গাগুলি কিন্তু অনুপস্থিত ছিল। এটা কিন্তু আমাদের ধন্যবাদ।